Bésame, bésame mucho. বুকের গভীরে ধরে রাখো যেন এই রাতি সব। হ্যালো, আমি বাবনা করিম। আজকে ডেইলি স্টারের সাথে আছি অ্যান্ড আড্ডা দিচ্ছি। হৃদয় কাঁধে অস্থির, হারাবো তোমায় একদিন। আমি সেন্ট জোসেফসে ছিলাম। সো ওয়ারফেজের অরিজিনাল ব্যান্ড লাইন আপটা সেন্ট জোসেফস থেকে আসছে, রকস্ট্রাটা, ওয়ারফেজ এগুলো। সো লেটার আমরা যখন নটরডেম কলেজে ছিলাম তখন আমি কমলদের সাথে, ইমরান, মইনুল্লাহদের সাথে তখন উঠা বসা হচ্ছিল আর কি। তো ওই সময়টাতে ওদের প্র্যাকটিস দেখতে যেতাম। ওয়ারফেজে অনেক লাইন আপ চেঞ্জ হয়েছে। ওয়ারফেজ বিগিনিংয়েও অনেক মানুষ ট্রাই করেছে। তখন মীর, নাইমুল, কমল, টিপু ওয়াজ অলরেডি দেয়ার। তো মীর বিদেশে চলে যাওয়াতে, আমেরিকায় চলে যাওয়াতে তখন একটা গ্যাপ ছিল আর কি। তো ওই সময়টাতে তখন কমল বেস বাজাতো। কমল ইজ এ ফ্যান্টাস্টিক বেসিস্ট অ্যাকচুয়ালি। সো ও তখন বেস থেকে মুভ করলো ইলেকট্রিক গিটারে। তখন আমাকে বললো যে তুই ট্রাই করতে চাস কিনা। হ্যাঁ, সো আমি বললাম ঠিক আছে, ট্রাই করি। হ্যাঁ, অ্যান্ড দেন তখন বেসটা ধরা ওয়ারফেজের সাথে আর কি। হ্যাঁ, সো দ্যাটস হাউ আই গট ইনটু ওয়ারফেজ। সেটা হলো 1986 টাইম ফ্রেমে। কিন্তু ওই সময়টাতে তখন আমি নিজেই গান করছিলাম, কম্পোজিশনস করছিলাম, কিন্তু কেন আমি শিওর না, কারণ তার আগে আমি করিনি। হ্যাঁ, I was probably the most unlikely person to do compositions for Warfaze because I was very quiet and ওরা এসব ম্যানেজ করতো। মিচ্ছুর নামে একটা প্রথম কম্পোজিশন, একটি ছেলে। যাই হোক, তো তখন কমল, ইমরান, মইনুল চলে আসতেছিল ওই মিনেসোটাতে আন্ডারগ্রাউন্ডের জন্য। তো ওরা ডাক দিল বিকজ দে ওয়ার লিভিং। অ্যান্ড আমি আসলাম জয়ের বাসায়। জয় ইসলাম তখন ইন ঢাকায় ইলেকট্রিক গিটার বাজাতো আর কি। ইন ঢাকা, রকস্টার, ওয়ারফেজ, এইসেস, ওরা সবাই তখন ওই সময়টাতে একটা অ্যালবাম করার জন্য কাজ করছিল। হয়তো সবাই মিলেই একটা অ্যালবাম করবে আর কি, এরকম আর কি। টু জাস্ট রিমেম্বার হোয়াট উই ডিড টুগেদার। কারণ এই হার্ড রক তো ওই সময়টাতে আর্লি 90s, লেট 80s, হ্যাঁ, কতগুলো মানুষ শুনতো, বেশি মানুষ শুনতো না। তো সেটার আবার বাংলা ভার্সন। আমার যখন ওদের সাথে মিট করলাম তখন আমার কম্পোজিশনগুলো ওদেরকে শোনালাম। তখন মনে হলো যে ওয়ারফেজের হয়তো এনাফ কম্পোজিশন আছে আর কি। তো তখন আমরা স্টুডিওতে আমরা নিজেরাই ঢুকলাম যে আমাদের তখন আলাদা আলাদা করে রকস্টাররা, ওয়ারফেজ, ইন ঢাকা আলাদা আলাদা অ্যালবাম আমরা করার ডিসাইড করলাম এক সময় আর কি। সো তারপরে 1 মাসের মধ্যে অ্যাকচুয়ালি উই হ্যাড টু ডু আওয়ার ফার্স্ট অ্যালবাম, তখন ঈদের ঠিক আগে। তো সেখানে বলি সারগামে বাদল ভাই was I guess he was wise enough to see there was potential for this music. I wouldn't have predicted it, but he saw it somehow maybe. হ্যাঁ, আমাদেরকে তখন একটা অপরচুনিটি দিল, তোমরা 4টা ব্যান্ড আসো, করো। তো আমরা তো খুশি। হ্যাঁ, বিকজ আমাদেরকে ওই সময় কে চান্স দেয় রেকর্ডিং করার জন্য এই মানে তা আবার হেভি মেটাল। আচ্ছা, তার আগে অ্যাকচুয়ালি বাম্বার একটা পয়লা বৈশাখের একটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আমাদের একটা অপরচুনিটি ছিল। মাকসুদ ভাই তখন বলছে যে ইউ হ্যাভ টু ডু বাংলা সংস। হ্যাঁ, তখন আমরা একটি ছেলে, আমি খেয়াল নেই কোন গানগুলো করেছি আমরা, কিন্তু যে নতুন গানগুলো করেছি তার মধ্যে সাধিকার একটি ছেলে, আই থিঙ্ক আমরা 2টা গান করলাম। হ্যাঁ, প্লাস আজম খানের একটা গান ছিল। তো ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আর 25,000 মানুষ ছিল। ফার্স্ট টাইম আমরা আমাদের প্রথম একদম আনকরা একটা গান করলাম। হ্যাঁ, অ্যান্ড it was surreal in the sense that আমরা ভয়ও পাচ্ছিলাম যে স্টেজে দাঁড়িয়ে এই গানটা করার রিয়াকশনটা কী হবে। তো আমার যেটুকু মনে পড়ে যে মানুষজন একটু চুপচাপই ছিল, আসলে এটা কী শুনলাম। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল হয়তো আর কি। এনিওয়ে, তারপর আমরা স্টুডিওতে ঢুকলাম। স্টুডিওতে ঢোকার পরে 1 মাসের মধ্যে ওয়ারফেজের যে প্রথম অ্যালবামটা, ওইটা 1 মাসের মধ্যে করে ফেললাম ঈদের আগে। ওই সময়টাতে আমার অবাক ভালোবাসার টোনটা করা ছিল।
লিরিক্সটা খেয়ালও নেই মানে কিছু মাথায় আসছিল কি না বাট তখন আমরা প্রায় 17 জন বুয়েট থেকে আমরা গেলাম ইয়াতে কক্সবাজার। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম কক্সবাজারে যাওয়া আর কি। সো কক্সবাজারে গিয়ে আমরা দুপুরের দিকে পৌঁছলাম, তারপরে ফ্রেন্ডসরা সবাই চলে গেল ইয়াতে সি বিচে। আমি থেকে গেলাম, কারণ আমার কাছে মনে হলো যে হয়তো গানটা নিয়ে বসলে কিছু একটা লেখা যেতেও পারে। হ্যাঁ, মানে বিকজ ইউ হ্যাভ দ্যাট ফিলিংস অ্যান্ড অল দ্যাট। তো আমার বন্ধু শুভ ও ওর গিটারটা নিয়ে গেলো, আমি আমার গিটারটা লজ্জায় নেইনি, বিকজ মনে হলো মানুষজন কী ভাববে যে গান গেতে, হ্যাঁ আমার গিটারও নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো ও নিয়ে গেছে বলে আসলে ও না নিলে পরে হয়তো গানটা অন্যভাবে লেখা হইতো, বাট ও যেহেতু গিটারটা নিয়ে গেছে, গিটারটা অ্যাভেলেবল ছিল আমার কাছে, ওরা সবাই চলে গেছে, বাট আমি গিটারটা নিয়ে ঠিক সন্ধ্যার আগের দিয়ে বসে এই গুনগুন করতে করতে গানটা লেখা হয়ে গেল আর কি। ওরা যখন ফিরল রাতের বেলা, তখন ফ্রেশ আউট অফ ওভেন ওরাই শুনছে প্রথমে আর কি ছাদে। অবাক ভালোবাসাটা অডিয়েন্স হয়তো গানটা ভালোবাসার গান হিসাবে নেয়, অ্যান্ড দ্যাটস ফাইন। গানটা অ্যাকচুয়ালি লাভ অফ এক্সিস্টেন্স নিয়ে। হ্যাঁ, তো সেখানে কীভাবে বলি জিনিসটা, আমরা যে এক্সিস্ট করি, আমি আপনি, আমরা তো এটার জন্য কাজ করি নাই, we haven't worked for it, and still the gift of life was given to all of us and we're enjoying it right now, right? So এটার জন্য আমার একটা বেসিক একটা গ্রেটফুলনেস আছে টু গড, হ্যাঁ, যে আমাদের এই লাইফটাকে আমাকে যে দেওয়া হয়েছে, I haven't worked for it and yet I have it. হ্যাঁ, প্রতিটা মুহূর্তে একটা গিফট। So this song is about that. যে এটা ইন্সপায়ার্ড হলো কীভাবে, যে এই কক্সবাজার প্রথম যখন গেলাম, তখন স্বাভাবিক একটা এত বড় জিনিস, অনেক সুন্দর বড় জিনিস দেখলে হঠাৎ করে কিন্তু একটা অনেক ইমোশন বিল্ড আপ করে। হ্যাঁ, অ্যান্ড অলসো দ্যাট ইউ ক্যান্ট কিপ ইট উইল গো অ্যাওয়ে। হ্যাঁ, সো এই ট্রানজিটরি নেচারটা হয়তো ইন্সপায়ার করছে এই লিরিক্সগুলো আর কি। তা এখন I think the lyrics of অবাক ভালোবাসা, জানি না কত, মানে আমি এই সার্ভেটা আমার নাই আর কি। আমি যখন জিজ্ঞেস করি মানুষজনকে, অনেকে ভালোবাসার গান হিসেবে নেয়, আবার মোস্টলি আমি দেখি যে ফিমেল যারা অডিয়েন্স, তারা they usually answer it right. হ্যাঁ, they somehow get it better than the male audience. কেন জানি, আমি জানি না why. But yes, so আমার ফিলিংসটা কি, আমার ফিলিংস অ্যাকচুয়ালি of course I'm humbled যে ওই গানটা যখন লিখছিলাম, তখন আমি নিজেও ভাবি নাই যে গানটা আসলে এভাবে না হবে, মানুষজনকে ভালোবাসবে যে গানটা এভাবে আর কি। হ্যাঁ, মোস্ট অফ মাই সংস আমি অ্যাকচুয়ালি গানগুলো করার পরে আমি এটা নিয়ে আসলে অতটা ভাবি না, গানগুলো করে আই মুভ অন অ্যান্ড দেন দ্য রেজাল্টস দেখে আর কি, তখন হয়তো পিছনে ফিরে এটা দেখা যাচ্ছে এটা হলো কেন, এটা এভাবে। একটা ছোট একটা এক্সাম্পল দেই, রাসেল সেদিন একটা ফেসবুকে একটা পোস্ট দিল, there was this person who was about to commit suicide, and ও অবাক ভালোবাসার গানটা শুনে ওর পার্টটা, ও যে প্রথম পার্টটা বাজালো রাসেল, একটা বিউটিফুল একটা পার্ট করছে, ওই পার্টটা শুনে হি ডিসাইডেড নট টু কমিট সুইসাইড। আচ্ছা, তো এগুলো যখন পড়ি তখন মনে হয় যে আচ্ছা, এগুলোর তো ইফেক্ট বিয়ন্ড জাস্ট মিউজিক, মানুষজনকে অ্যাকচুয়ালি হেল্প করে অনেক সময়। সঞ্জয়ের কথাটা মাথায় রাখতাম যে সঞ্জয়ের ডেলিভারিটা কী হতে পারে, এবং আমি আমাদের ফ্যামিলিতে আমি আসলে ট্রেডিশনাল মিউজিক শুনে অভ্যস্ত, লাইক মামা মামিরা, খালা সবাই নজরুল আর রবীন্দ্র করে। আমরা তো আসলে কোথাও শিখি নাই মিউজিক, বাসায় শেখা, খালা মামাদের সাথে মিউজিক শুনে অ্যাকচুয়ালি। সো ওই এফেক্টটা তো মেলোডি একটা মানে জাস্ট আমার ফ্যামিলি থেকেই ওইটা তো কানের মধ্যে ছিল আমার। হ্যাঁ, বাট আমাদের ওয়েস্টার্ন মিউজিক শুনে ওইটাও একটা এফেক্ট ছিল, উই লাভ হেভি মেটাল, হার্ড রক। সো আমাদের এলিমেন্টের মধ্যে এগেন ইট সর্ট অফ ইভলভ না। আমি যখন হয়তো করছি একভাবে, বাট আমরা যখন ফাইনালি করছি, ওয়ারফেজ যখন গানটা করছে, বসে আছে আমি করছি, কিন্তু ইটস লাইক ইট ওয়াজ এ নর্মাল ডেলিভারি। হ্যাঁ, কিন্তু সঞ্জয় কিন্তু উঁচু নিচু করে এটা হার্ড রক একটা ফ্লেভার দিয়ে দিল।
আমি সবসময় ডিসাইড করে নিই এভাবে। অ্যাকচুয়ালি কমল টিপু দে ওয়ার দ্য লিড ওই সময়টাতে ফার্স্ট অ্যালবামটাতে, দে লেড দি অ্যারেঞ্জমেন্ট, and I provided the just the compositions. Sanjoy had a good feel for just heavy metal hard rock গাইতো তো সব, হ্যাঁ, so he wanted to introduce those elements, হ্যাঁ, so সবাই একটা এলিমেন্ট অ্যাড করছে, সবার এলিমেন্ট অ্যাড করার ফলে এই ইউনিক জিনিসটা হয়তো হয়েছে। হ্যাঁ, কিছু গান অনেক বছর ধরে আসলে পড়ে আছে, হ্যাঁ, সো আমার কাছে মনে হয় এখন যে সময়টার অভাব এখন অনেক, আমাদেরও বয়স হচ্ছে এবং সময়টার অভাব, তো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, হ্যাঁ, বাট practicalities of life, এটা কিছু you have to pay bills, so ওগুলোর একটা এফেক্ট থাকবে। কাজ করার পরে মিউজিক করি, তো হ্যাঁ, কিছু গান আছে আমার আসলে করা একদমই জরুরি এবং সেগুলো চেষ্টা করছি। ওয়ারফেজের সাথে কাজ করা, রোমেলের সাথে কাজ করা, ফুয়াদ ইবনে রাব্বি ওর সাথে কাজ করা। I love his sense of composition and just musicianship. তো এগুলো বানানোর চেষ্টা করছি। আছে অনেক কম্পোজিশন আমার কাছে মনে হয় hopefully I think the audience will like. প্রথম দিকে আসলে ওই সময়টাতে মিউজিশিয়ান তো ছিলই না একদম, ইটস লাইক mid-90s, এখন হচ্ছে, বাট mid-90s, early 2000 there was no one, but they started, we wanted to just promote band music, Bangla band music. Houston যেহেতু একটা কসমোপলিটন একটা কমিউনিটি, ইন্ডিয়ানস, পাকিস্তানিজ, বাংলাদেশ, সব একটা টেন্ডেন্সি থাকে হিন্দি গান শোনার একটা, হ্যাঁ, তো we want to promote বাংলা songs, বাংলা ব্যান্ড songs, আমাদের রিচ একটা বাংলা ব্যান্ড একটা ট্রেডিশন আছে, রাইট? সো তখন হিউস্টনে কিছু ছেলেপেলে নিয়ে it's like I wanted to just have some fun, ওদেরকেও একটু like introducing, you can do it, we can do it, right? তো ওখানে কিছু টাইম স্পেন্ড করছি, কিন্তু ওখানে পপসি ভাই এখন উনি ইয়াতে থাকেন, এলাতে থাকেন। পপসি ভাই সম্বন্ধে I don't know if you guys know, ওনারা অনেক মানে ওই ফিডব্যাকের সাথে বোধ হয় একসময় বাজাতেন, আমি শিওর না, বাট মনে হয় আর কি, আমি যতটুকু শুনছি। আজম খানের সাথেও হয়তো কিছু কাজ করে থাকতে পারে, ওই সময়কার মানুষ আর কি। তো পপসি ভাইয়ের সাথে বাজাইছি হিউস্টনে কিছুদিন। I enjoyed it, I enjoyed playing with him. তো সেটা it was just for fun, it was not for forming a band. I was just like, okay, let's do something, বসে না থেকে let's. But later, মাহবুব, ইমরান, রাজীব রহমান এই নিউ ইয়র্ক থেকে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা একটু একসাথে কাজ করি, একটা পারফর্মিং ব্যান্ড করি। তো চেষ্টা করলাম, ব্যান্ডটার নাম ছিল কাল, বাট যেটা সমস্যা হয় যে 5 জনের ব্যান্ডে ঘোরাটা ইজ এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, আর ওইখানে ওই ধরনের সাপোর্ট পাওয়াটা খুবই মুশকিল। সো টেক্সাসে করছিলাম, বাট ইভেনচুয়ালি সবার এই ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো প্যান আউট না করলে যেটা হয় আর কি। এখন আমি যে আমেরিকাতে শো করবো, ধরো ওয়ারফেজের গান টান এসব নিয়ে, ওয়ারফেজের গান বাজানো তো একটু কঠিন, নট এভরিবডি ক্যান প্লে ইট। এখানে হয়তো অনেক মিউজিশিয়ান আছে যারা প্লে করতে পারে, আমেরিকাতে নেই। তখন রাজীবদের একটা ব্যান্ড আছে, রাজীব ওয়ারফেয়ার একটা ব্যান্ড ছিল, বাট এনিওয়ে রাজীবদের ব্যান্ডটা আমাকে সাপোর্ট করে ওখানে, বাট অ্যাগেন দ্য সেম ইস্যু, ওদেরকে নিয়ে গেলে পরে উই হ্যাভ এ 5-piece ব্যান্ড, অ্যান্ড সো আমার খুব কম পারফর্ম করা হয় বিকজ ওই সাপোর্টটা আমি ফাইন্যান্সিয়ালি পাই না। হ্যাঁ, 2005-এ আমি রোমেলকে লোকেট করলাম যে ও ডালাসে থাকে, তখন আমি হিউস্টন থাকি। তো ওর সাথে গিয়ে দেখা করার পরে উই হ্যাড অ্যান ইমিডিয়েট কানেকশন, অ্যান্ড তখন আমরা ডিসাইড করলাম ঠিক আছে একটা অ্যালবাম করি আমরা, কিন্তু ওয়ারফেজ ফ্লেভারে না, কারণ ওয়ারফেজ ফ্লেভারটা আমরা করছি অলরেডি। আমি রাসেলকে বললাম, রাসেল এমনি এলাতে ব্যস্ত থাকে, ও বলছে ঠিক আছে আপনারা করেন, স্ট্রাকচারগুলো করেন, আমি সে বাজায় দিব আর কি। হ্যাঁ, তা এই আরবিআর প্রজেক্ট ওভাবে শুরু, বাট দ্য ফ্লেভার আমরা রাখতে চাইছি রোমেলের একটা ডমিনেন্ট ফ্লেভার। সো আরবিআর কিন্তু অনেক গান অনেক ডিফারেন্সিয়েট, ওয়ারফেজের সাথে মিলটা কম। আমি সেটাই চাইছি যে আচ্ছা তুমি তোমার ফ্লেভারে তুমি এই জিনিসটা অর্গানাইজ করো, আমি গান লিখে দিচ্ছি। তো এভাবেই শুরু হয়েছে আসলে। হিউস্টন থেকে ডালাস ড্রাইভ করতাম 5-10 ঘন্টা, ওখানে গিয়ে রেকর্ডিং করে
উইকেন্ডে যাইতাম, ওর সাথে বসে রেকর্ডিং করতাম, দরকার পড়লে লিরিক্স গানগুলো ফাইনালাইজ করতাম, আবার চলে আসতাম। জিপসি কিংসের ওদের গান শুনে তখনই ওই লেট 80s আমরা সবাই ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি, বাট কেউ বাজাতে পারতাম না ওই জিনিস, রাইট? ইটস ভেরি ডিফারেন্ট স্টাইল। কেউ যদি পারতো সেটা নিলয় ভাই পারতো, হ্যাঁ নিলয় দা। এখান থেকে কিছু কিছু জিনিস প্লে করার চেষ্টা করতাম, না হলেও ক্লাসিক্যাল কিছু জিনিস প্লে করতাম আর জাস্ট ফর পার্সোনাল আর কি। তাই আমেরিকা যাওয়ার পরে ওই যে হিউস্টনে ফার্স্ট ওই ব্যান্ড যেটা ট্রাই করলাম সবার সাথে, দেন আই sort of took a break from that because there was no personal gain for me. It was more like having fun and all that. But তারপরে আমার একটা can't remember, আমার হয়তো কলিগের কোনো একটা ফ্রেন্ড, ব্রাজিলিয়ান একটা ছেলে, his name is Hyder de Carmo, নামটা উল্লেখ করলাম because he actually introduced me to Miguel Antonio. Miguel Antonio ডালাসে থাকতো at the time, এখনও হয়তো আছে ওখানে. He was friends with Paco Peña. Paco Peña হলো Paco de Lucia, Paco Peña, এরা হলো like pillars of flamenco music, হ্যাঁ। তো Paco Peñaর সাথে সে পড়াশোনা করছে একসাথে, he's a maestro of course, and উনি আসতো হলো এই ডালাস থেকে ড্রাইভ করে হিউস্টন আসতো to teach flamenco. আমি হিউস্টন নর্থে আসতো, তো আমি হিউস্টনের সাউথ থেকে হিউস্টনের নর্থে যেতাম। হিউস্টন বড় শহর অনেক, ইউ ক্যান ড্রাইভ 2 hours ওপেন, 80 মাইল বেগে, অ্যান্ড you'll still be in greater Houston. তো ওখানে আমি যেতাম, ইটস ইন্টারেস্টিং। তো ওখানে গিয়ে তার আগে আমি অবশ্য ভিডিও টিডিও দেখে ফ্লামেঙ্কো তোলার চেষ্টা করছি, কীভাবে যেটা বললাম ফ্লামেঙ্কো নিয়ে সবসময় একটা ফ্যাসিনেশন ছিল, বিকজ it's just interesting in my ears. It's just very interesting. It's a difficult art actually. পরে আরো যখন ডেপথে গেছি, আসলে ডিফিকাল্ট আর্ট। যাই হোক, ওনার কাছে গিয়ে যখন প্রথম ক্লাস গেলাম ওনার কাছে, উনি বললো যে ঠিক আছে তুমি প্লে সামথিং ফর মি। তো প্লে করলাম, আমাদের এখানে কর্ড ব্রেকিং টেকিং যা হয় আর কি, হ্যাঁ প্লে করলাম। তো বলে যে গিটারটা রাখো, হ্যাঁ। And then I had to unlearn everything I learned. The next 6 months was unlearning. It's fundamentally different. Playing, how you shape your hands, how you file your nails, and there's a science to it. Classical একই জিনিস, but they play differently. The playing is very different. তো ওখান থেকে ওনার কাছে 2 বছরের মতো আমি ট্রেনিং নিলাম, but fundamental technique, not so much into the musical part. I wanted to focus on হাতটা কি হওয়া দরকার, যাতে কানে শুনে আমি তুলতে পারি। If you know the elements, এই এলিমেন্টসগুলো একদম কমপ্লিটলি নিউ, সো ওই এলিমেন্টসগুলো যদি পিক করতে পারি আমি, দেন বাদ বাকি I can do that. So that's how it started. So that was 2001, 2, 3. So it's been already 20 years, and I'm still trying to play it right. RBR এর সাথে যখন করছি আমরা 2008-এ, শান্তির বর্ণন গানটা was an attempt to blend between flamenco and rock. And so it was that. এই রিসেন্টলি একটা কাজ করছি ডালিয়া রোশনের সাথে, ক্লাসিক্যালের উপরে একটা ফ্লামেঙ্কো কাজ, ক্লাসিক্যাল আমি আরও মিলে করছি। তো এটা যেটা হয় কি, আমরা যখন হার্ড রক করছি, ইউ ক্যানট জাস্ট টেক হার্ড রক অ্যান্ড জাস্ট ইনসার্ট ইট ইনটু আওয়ার মিউজিক, বিকজ কনটেক্সটটা থাকবে না, রাইট? ইউ হ্যাভ টু কিপ আমাদের মেলোডিটা রাখতে হবে, আমাদের ফিলটা রাখতে হবে, যাতে পিপল ক্যান রিলেট টু ইট। একটা মেসাজ করতে হয়, মেসাজ করতে ওই মেসাজিং পার্টটা চেষ্টা করছি যে ফ্লামেঙ্কোটাকে কীভাবে মেসাজ করে আমাদের কালচার। আই হিয়ার আ লট ফ্লামেঙ্কো ক্লাসিক্যাল আমার কানের মধ্যে, আই হিয়ার ফ্লামেঙ্কো কাওয়ালি। আমি যদি পিক করি মিউজিশিয়ানস, আচ্ছা, কমল টিপো দ্য কনস্ট্যান্ট, ওরা তো ওয়ারফেজ, আচ্ছা। I would pick guitar side, I would pick Russell Ali, I would pick Samir, I would pick Ani. I like their playing, I like their passion, and I like their chemistry with me. একটা কেমিস্ট্রি একটা ব্যাপার আছে। তো রাসেলের সাথে যখনই কাজ করি, রাসেল তো ট্রিমেন্ডাস, মানে একদিনের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে যে কাজ করে ফেলবে, মানে হি অলওয়েজ ইমপ্রেসেস মি আর কি। অবাক ভালোবাসা ওই টেকটা থাকে নেই, ওইটা টেকটা নষ্ট হয়ে গেছে। ইট ওয়াজ এ বিউটিফুল টেক, বাট এই ধরনের কাজও ওকে নর্মালি কী হয়, একটা কম্পোজিশন যখন একটা কম্পোজার করে,
you have a message to convey. There is a story, right? It's not always story based, but যেগুলো গানগুলো story based, you have to explain the story to someone and then you pick the notes and direction and mixing and all that, right? আচ্ছা রাসেল কিন্তু অত কিছু শুনতে চায় না, রোমেলো কিন্তু একই রকম, ও শুনতে চায় না, ওদেরকে জাস্ট বলতে হয় যে আচ্ছা জাস্ট feel the music and general direction হলো এটা. Somehow, I don't know how, but somehow they deliver the right feel. হ্যাঁ, এটা আমার কাছে একটা মিস্ট্রি, যে আমি যখন করি আমার তো একটা ডিরেকশন থাকে যে আমি গানটা এরকম করছি, সো এখানে ওই জিনিস ঢুকবে না, বিকজ ওইটা ইমোশনটা নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, কিন্তু আই এম নট শিওর হাউ দে ফিগার ইট আউট। মাঝে মাঝে একটু বলতে হয় যে ধরো যে খুব রেয়ারলি আর কি, যে আচ্ছা এই গানটাতে মনে হয় এটা ওইভাবে না করলে হয়, বাট মোস্ট অলওয়েজ ইটস লাইক দে গেট ইট রাইট। সো রাসেলকে অবশ্যই পিক করবো, সামিরকে পিক করবো, অনেকে পিক করবো। যদি বেস গিটার পিক করতে হয় সুমন, একসময় বাজাতো সুমন, বেস বাবা সুমন এবং রজার। আচ্ছা ভোকালসে অফকোর্স সঞ্জয়, মিজান এবং পলাশ। হ্যাঁ, I love them, I love their voice. It's perfect for Warfaze type আর কি। They have the unique textures, হ্যাঁ, but they all feel right to me for Warfaze. I want to hear a story in music. সেটা আমার প্রেফারেন্স। হ্যাঁ, তো there's always a market for all kinds of emotions. হ্যাঁ, তো হচ্ছে there are songs that are আমার জন্য যারা কাজ করছে এখানে, ধরো I'm not gonna name names, হ্যাঁ, অনেক ভালো কাজ হচ্ছে। আমার জাস্ট একটা সাজেশন যাদের সাথে কথা বলি, সেটা হলো যে you can only write from within yourself. You cannot write about love if you haven't fallen in love before. I mean, you probably have an idea, but ওই ইমোশনটা থাকবে না, right? So expand yourself in your intellectual exposure এবং experiential exposure, right? সেখানে হয়তো আমি এক্সাম্পলটা দিই অনেক সময় যে ওয়েস্ট বেঙ্গল ওরা একটু লাকি, রবীন্দ্রনাথ ছিল ওদের কালচারে। হ্যাঁ, আমাদের কালচারে রবীন্দ্রনাথ আছে, কিন্তু আই থিঙ্ক যে জিনিসটা আমি পয়েন্ট আউট করতে চাই যে রবীন্দ্রনাথ ওয়াজ নট জাস্ট এ পোয়েট, হি ওয়াজ এ ফিলসফার। আপনি যখন মিউজিক করবেন তখন ইউ উইল বি এবল টু গিভ মেসেজ টু আদার্স। এখন ওটা যদি if it doesn't click, then people won't accept it anyway, but if it does click, then it helps people, right? So ওইটা কিন্তু আমার একটা বড় মোটিভেশন, যে how can we talk about the fundamental things that we should be, হয়তো খুব মানে গম্ভীর কোনো কথাও না, বাট একটা নাজ যে এই ডিরেকশনে আমরা একটু মজা করি, and then people go in that direction, explore. It's তো ওই ইফেক্টটা আমি যেটা বলি যে লিফটিং সোশ্যাল কি বলে এটা, the effect of art and music in lifting society. হ্যাঁ, আমরা কিন্তু এক্সপ্রেশন শিখি, যে রবীন্দ্রনাথের কথা বলি, নজরুলের কথা বলি, হ্যাঁ, সেগুলো বিউটিফুল এক্সপ্রেশনস না? এটা না পড়লে পরে মনে হয় ও আচ্ছা এটা তো এইভাবে আমি কখনোই চিন্তা করতাম না, আচ্ছা কিন্তু চিন্তা করে কিন্তু শিখলাম কিছু একটা। অ্যান্ড সো ওই যে এক্সপ্রেশনটা লিফট করলো আমার থিঙ্কিং, অ্যান্ড উইদাউট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যানট থিঙ্ক, you need language to think. So beyond just entertainment, through entertainment, to me, that is the role of art and music in society, deeper truth. I would say Art Cell, yeah, Arts Warfaze for Art Cell, they're very good, and I like them very much too. So I would say Art Cell. আর মাঝে মাঝে আমার সময়টা এত কম যে I probably don't do justice of scoping কারা কারা আছে। এটা একটা সমস্যা আমাদের হয়, যারা প্রডিউসার্স তারা কিন্তু সময়টা স্পেন্ড করে একটা পার্টিকুলার ইয়াতে। আমি ফ্লামেঙ্কো কাজ, এটাই আমার rest of my life will probably go into trying to figure out how to blend flamenco into our music. হ্যাঁ, এত ওই যে বললাম যে হাত দিলে পরে একটা কমপ্লেক্স, আসলেও কমপ্লেক্স, not too many people in the world can play this. It's very difficult. To answer your question, I'm not always connected to the whole thing, হ্যাঁ, but ফেসবুক এর কারণে হয়তো everybody's posting, and ওখান থেকে আমার শোনা হয়ে যায় আর কি।
আর আই হ্যাভ ফ্রেন্ডস দ্যাট স্কাউট আ লট অফ দিস, ওরা হয়তো পাঠালো যে এই জিনিসটা শোন, হ্যাঁ, সেভাবে আমার ইয়ে হয়, বাট ধরো নিজের থেকে খুঁজে ওটা হয় না। নোটেবল হইল হতাশা, কমলের লেখা হতাশা গানটা আমার অনেক পছন্দ। অন্যান্য অনেক অ্যালবামে অনেক গানই ভালো লাগে আমার। শামস রাইটস ওয়েল, পূর্ণতা গানটা অনেক সুন্দর করছে এটা। সো এই ধরনের গানের মধ্যে পূর্ণতা, রূপকথা, আবার হতাশা আমার ক্যাচেস মাই ইয়ার্স। আমি বলবো I had a lot of fun on the 30th anniversary. I loved it. Yes, yeah. It was very nice. আমার অনেক শো করার সুযোগ আসলে হয়নি কম্পেয়ার টু ওয়ারফেজ মেম্বার্স, হ্যাঁ, বিকজ আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন শো করেছি অনেক, হ্যাঁ, কিন্তু চলে যাওয়ার পরে তো ইট বিকামস, আমি তো আসি আসলে অনেক বছর পর 2 বছর, বাট আসলে পরে এই অ্যানিভার্সারিগুলোতে অ্যাটেন্ড করি, অ্যান্ড আই উড সে অ্যানিভার্সারিজ আর স্পেশাল। আর বিয়ের কাজ অবশ্যই করছি আমি আর রোমেল অনেকদিন ধরেই করছি আসলে। তো আমি এখন আমরা ডিসাইড করছি, অনেক কম্পোজিশন হয়ে গেছে, এখন আমরা এই শর্ট লিস্ট করছি। ওয়ারফেজের সাথে কাজ হচ্ছে, এই সামনে অবশ্যই একটা রিলিজ হওয়ার কথা, তো এটা আমি শিওর না, এটা আমার না, ইউ ক্যান গেস ইট হচ্ছে আর কি, হ্যাঁ। সো ইট শুড বি রিলিজড সুন। একটা দেশাত্মবোধক গান নিয়ে কাজ করছি আমরা, আর ফুয়াদের সাথে কাজ করতে চাই, ফুয়াদ ইবনে রাব্বি, ওর সাথে কাজ করতে চাই, এবং এই যে মানুষগুলোর কথা আমি মেনশন করলাম ওয়ারফেজ থেকে, ওদেরকে ইনভাইট করতে চাই। তো এই কাজগুলো হচ্ছে। আর আমার ডিরেকশন, আমার পার্সোনাল ডিরেকশন, আমি ফ্লামিংকে নিয়ে কাজ করবো আরও। আমি হয়তো আমার অনেক ট্রিপ দিতে হবে টু স্পেন, টু স্পেন্ড সাম টাইম উইথ বিগার মাইস্ট্রোস যারা ওখানে আছে, and spend probably a lot of time, probably rest of my life, see if I can improve on that enough. এই যে কথাগুলো বললাম, ক্লাসিক্যাল ফ্লামেঙ্কো অথবা কাওয়ালি ফ্লামেঙ্কো, এটাকে কিভাবে একটু সলিড একটা ফর্ম, মানে টুকটাক করছি বাট সলিড একটা ফর্ম দেওয়া। বেসামে মুচো, বুকের গভীরে ধরে রাখো যেন এই রাতে Bésame, bésame mucho, হৃদয় কাঁদে অস্থির, হারাবো তোমায় একদিন।